ড্রামার শুরুতে রাজাকে দেখি, যিনি এক রাজকন্যার সঙ্গে বিয়ে করতে চান, কিন্তু রাজকন্যা বিয়ে করতে রাজি ছিল না। তখন রাজা আদেশ দেন যেন তার পুরো পরিবারকে হত্যা করা হয়। রাজকন্যা মাটিতে বসে পড়ে আর বলে, আমার পরিবারটাকে দয়া করে বাঁচিয়ে দিন। রাজা বলে, যেই আমার পথে আসবে সে মরারই যোগ্য। রাজকন্যা কাঁদতে কাঁদতে বলে, আমি আপনার পায়ে পড়ি, অনুগ্রহ করে বাবা মাকে মারবেন না। কিন্তু তবুও সবাইকে হত্যা করা হয়। পরে রাজা রাজকন্যাকে বিয়ে করে। রানী প্রাসাদে আসার পর মন্ত্রীরা বলে, এই মহিলা আমাদের রাজ্যের জন্য ভালো নয়, উনি এক অশুভ শক্তি হিসাবে এখানে এসেছেন। রাজা বলে, আচ্ছা, কারা মনে করে উনি অশুভ? একজন মন্ত্রী প্রথমে এগিয়ে যায়, ভাবেন যে রাজা তারই কথা শুনবে। রাজা বলে, তোমরা সবাই দেশের মঙ্গল চিন্তা করো, সমস্ত রাজ্য রক্ষার জন্য ভাবতে হবে। তারপর বলে, ঠিক আছে, আমি ভেবে ফেলেছি। তলোয়ার বের করেন। সবাই ভাবে তিনি রানীকে মারবেন, কিন্তু রাজা আসলে সেই মন্ত্রীকেই মেরে ফেলে। রাজা বলেন, আর কে বলছে রানী বিপদ? কেউ আর কিছু বলে না। যারা আগে বলেছিল তাদের কারাগারে পাঠানো হয়। রাজা পিছনে ফিরেই বলে, তুমি এই রাজ্যের বিপদ নও, তুমি সত্যি আমার রানী। এখন খুশি তো? দেখলে তো আমি তোমার জন্য কি করতে পারি। কিন্তু রানী রাজাকে মেনে নেন না, বলেন, আপনি আমাকে রানী বানিয়েছেন ঠিকই, কিন্তু আমি কখনোই আপনাকে স্বামী হিসাবে মেনে নেব না। রাজার আগে বলে, এর ফল তোমাকে ভোগ করতে হবে। যদি তুমি আমাকে ভালোবাসতে না পারো, তাহলে আমি জোর করেই তোমার ভালোবাসা আদায় করব। তারপর রাজা বলে, শোনো, সবাই এসো এখানে। রানীর মতো দেখতে মেয়ে খুঁজে নিয়ে এসো। আমি তার প্রেমে পড়ব। এই জন্য নয়, মনে মনে ভাবে, একদিন তুমি নিজেই বুঝবে তুমি কাকে হারিয়েছ। সত্যিকারের রানীকে প্রাসাদের নিষিদ্ধ এলাকায় পাঠিয়ে দেওয়া হয় এবং তাকে বাইরে বের হতে নিষেধ করা হয়। আজ থেকে তুমি বাইরের জীবনের সমস্ত কিছু থেকে বিচ্ছিন্ন। কুইন শু নামের এক মেয়ে আছে, যে দেখতে একদম সত্যিকারের রানীর মতো। এখন তারই সঙ্গে রাজা বিয়ে করছেন। রাজা তাকে অনেক ভালোবাসে, অন্তত দেখানোর জন্য, যাতে সত্যিকারের রানীকে কষ্ট দেওয়া যায়। কিন্তু যতগুলো উপপত্নী ছিল তাদের কেউই জানতো না আসলে ঘটছে কি। তারা সবাই বাগানে হাঁটছিল। একজন বলে, তুমি তো রাজ্যের সবচেয়ে প্রিয় মানুষ রাজার কাছে। আমরা যদি তোমার কাছে থাকি তাহলে আমাদেরও ভালো হবে। হঠাৎ তারা দেখে যে রাজা নিষিদ্ধ এলাকার দিকে যাচ্ছে। সবাই বলে, রাজা সেখানে কি করতে যাচ্ছে? একজন দাসী বলে, রাজা প্রতিদিন বিকালে 3টে থেকে 5টার মধ্যে ওখানে যান। ওখানে এমন কি লুকিয়ে রেখেছে তিনি, এমনকি কাউকে সেখানে যাওয়াও নিষেধ করেছেন। সে বলে, আমি তো সেখানে যাবই, কিন্তু অন্যরা বলে আপনার সেখানে যাওয়া উচিত নয়। কে জানে সেখানে কি আছে? রাজা নিজে নিষেধ করেছে, আমাদের উচিত তার আদেশ মানা। নতুন রানী বলে, কোনো সমস্যা নেই, আমি থাকি কুইন, আমার সেখানে যাওয়ার অধিকার আছে। দাসীরা বলে, হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি, আপনার সেই অধিকার তো আছেই, যান না নিশ্চয়। ভেতরে তখন আমরা দেখি আসল রানী, যে এখনো নিজের বাবা মাকে মনে করছে। সে বলে, ভাই, তোমরা সবাই আমার কারণেই এই পৃথিবী ছেড়ে চলে গেছো, কিন্তু আমি এখানে একা থাকবো। এই রাজাকে আমি কখনো মেনে নেব না। সে বসে থাকতে থাকতে হঠাৎ অনুভব করে রাজা আসছে, কিন্তু একটু পরেই বুঝতে পারে ওটা রাজা নয়, কেউ অন্য কেউ। সে পালাতে যাচ্ছিল। এর মধ্যে কুইন শু এসে পড়ে। সে চিৎকার করে বলে, তোর এত সাহস! নিষিদ্ধ হলে ঢুকে পড়েছিস! এবং এক থাপ্পড় মারে। বলে, আমার মতো চেহারার মেয়ে, আর সেটা এখানে! রাজা তোকে এখানে রেখে দিল? ওদের এমন সাহস হলো কিভাবে? তারপর চিৎকার করে, আর তোমরা সবাই এখানে কি করছো? জানো না এটা নিষিদ্ধ এলাকা? এখানে আসা তোমাদের জন্য আইনত নিষেধ। রানী শান্তভাবে বলে, নিষিদ্ধ? কে বলল যে এটা আমাদের জন্য নিষিদ্ধ? তারপর বলে, তুমি আমার মুখ পেয়েছো বলে এই নয় যে তুমি আমার জায়গা নিতে পারবে। কুইন হওয়ার যোগ্য তুমি নও। রানী চিৎকার করে বলে, রানী আমি,
এটা মনে রেখে এখান থেকে চলে যাও সবাই। কিন্তু সেখানে যত উপপত্নী ছিল সবাই একে একে রানীকে থাপ্পড় মারতে শুরু করলো। একজন বলল, আমার বোন সু আর তোমার মধ্যে হয়তো পার্থক্য কেউ বুঝতে পারবে না, কিন্তু আমার বোনই আসল রানী। আর তুমি কে? কিছুই না, এই রাজ্যের এক সাধারণ দাসী মাত্র। সবাই তাকে নিয়ে হাসতে লাগলো। ঠিক তখন সু এগিয়ে এসে বলল, তুমি একদম আমার মতো দেখতে কেমন করে হলে? তোমাকে এখানে রাখা হয়েছে নিশ্চয়ই সম্রাটকে প্রলুব্ধ করার জন্য। বলো তো, কতদিন ধরে নিজের পরিচয় লুকিয়ে তাকে মুগ্ধ করার চেষ্টা করছো? রাজকন্যা কাঁদতে কাঁদতে বলল, আমি কিছুই করিনি, আমি সত্যি বলছি। রানী বলল, এর পোশাক খুলে ছুঁড়ে ফেলে দাও, তখন বোঝা যাবে ও কি করার চেষ্টা করছে। সব উপপত্নী মিলে তার পোশাক খুলে ফেলতে শুরু করলো। রাজকন্যা কেঁদে বলল, তোমরা আমাকে অপমান করছো। রাজা যদি জানতে পারে তোমাদের কাউকে বাঁচতে দেবে না। তারা হাসল। সত্যি? রাজা আমাদের শাস্তি দেবে? আমরাই তো রাজার প্রিয়, তুমি ব্যতীত। ওকে মাটিতে ফেলে দেয়, তার হাত পা চেপে ধরে রেখে বলে, তুমি এখানে থাকার যোগ্যই নও। রানী বলে, সরো তো দেখি, সম্রাট সত্যি এ মেয়েকে ভালোবাসেন কিনা। রাজকন্যা চিৎকার করে বলে, তোমরা এখান থেকে সরে যাও, রাজা যদি জানতে পারে তোমরা সবাই বাঁচবে না। তখন আরও এক দাসী এসে তার চুল টেনে ধরে, বলে, খুব বাড়াবাড়ি করছো তো। এক জোরে চড় মারে। রানী বলে, বেশ হয়েছে, অনেক চেষ্টা করেছ সম্রাটকে ফাঁদে ফেলার, এখন আর কিছুই করতে পারবে না। রাজকন্যা হাঁপাতে হাঁপাতে বলে, মানে কি? তোমরা আসলে কি করতে চাও? রানী ঠান্ডা গলায় বলে, তোমাকে একটু সহযোগিতা করতে চাই। যে মুখ নিয়ে তুমি এত গর্ব করো, যার সাহায্যে সম্রাটকে নিজের দিকে টানতে চাও, সেই মুখটাই আমি পুড়িয়ে দেব। তারপর গালাগাল দিতে শুরু করে। রাজকন্যা কাঁদতে কাঁদতে বলে, না, তোমরা এটা করতে পারো না, আমি তোমাদের কি ক্ষতি করেছি? রানী আদেশ দেয়, ওকে ধরো। সব উপপত্নী মিলে রাজকন্যাকে ধরে ফেলে। রানী ধীরে ধীরে এগিয়ে এসে তার মুখে আগুন ধরিয়ে দেয়। রাজকন্যা চিৎকার করতে থাকে, তোমরা এটা কি করছো? আমার মুখ কেন জ্বালিয়ে দিলে? আমি সত্যি বলছি, সম্রাট এটা জানলে তোমাদের ছেড়ে দেবে না। সু বলে, ও, এখনো বেশ সুন্দর লাগছে তো, এর সব চুল কেটে ফেলো, চুলই তো এর সৌন্দর্যের আসল কারণ। রাজকন্যা কাঁদতে কাঁদতে চিৎকার করে, দয়া করে আমাকে যেতে দাও। তারা বলে, না না, এত সহজে ছাড়া যাবে না, তুমি এত সুন্দর, এই চেহারাটাই থাকবে আমাদের জন্য। রাজকন্যা হাহাকার করে বলে, তোমরা সবাই এরপর খুব অনুতপ্ত হবে। রানী আবার এক চড় মারে তাকে, আর ডাক পাঠায় খোঁজাদের, তোমরা ইচ্ছে মতো যা খুশি করো, এই মেয়েকে নিয়ে যতটা অত্যাচার করতে পারো করো। রানী রেগে চেঁচিয়ে উঠে বলে, না, ওকে পুরস্কার দিতে হবে, ওর সব পোশাক খুলে ফেলো, আর যতটা সম্ভব ওর সঙ্গে ভয়ঙ্কর ব্যবহার করো। খোঁজারা এই আদেশে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে। রানী হেসে বলে, না না, তোমরা আমার সঙ্গে এমন আচরণ করতে পারো? আমার পোশাক খুলতে বলছো কেন? এরা সবাই এখানে কি করছে? তারা বলে, যা তুমি ভাবছ ঠিক তাই, তোমার সঙ্গে এখন খুব খারাপ কিছু হতে চলেছে। সে কাঁদতে কাঁদতে বলে, দয়া করে এটা করো না। ৩-৪ জন খোঁজা জোর করে ওর দিকে এগিয়ে আসে এবং ওকে টেনে আনে। তারা বলে, এসো না, এসো, মজা হবে অনেক। রাজকন্যা চিৎকার করতে থাকে, কিন্তু ঠিক তখনই উপপত্নীদের মনে হয় রাজা এসে পড়বে। তারা নিজেদের আশ্বস্ত করে বলে, কোনো ভয় নেই, রাজা তোমাকে খুবই ভালোবাসে। রানী ঠান্ডা গলায় বলে, হ্যাঁ, ভালোবাসেন তো বটেই। একপাশে প্রাসাদের দেওয়ালে রাজকন্যার ছবি টাঙানো থাকে। রানী হিংসায় চোখ বড় করে বলে, দেখেছ কি সম্রাট তোমাকে কতটা ভালোবাসে? তোমার প্রতিকৃতি পর্যন্ত বানিয়ে রেখেছে। তুমি তো বেশ ভাগ্যবতী, সম্রাট তোমাকে মনে প্রাণে নিজের করে নিয়েছে। তারপর রাজকন্যার দিকে আঙুল তুলে বলে, এদিকে তাকাও, এই মহিলার দিকে। এই মধ্যেই খোঁজারা অত্যাচার চালিয়ে যেতে থাকে। এক উপপত্নী বলে ওঠে, ওর মুখটা বেশ চালু হয়ে গেছে, জিহ্বাটাই কেটে দাও। রাজকন্যা আতঙ্কে চিৎকার করে ওঠে, না না, আমার জিহ্বা কেটে দিও না, দয়া করে থামো। রানী ঠান্ডাভাবে বলে, জিহ্বা তো কাটতেই হবে, যাতে সম্রাট এলে তুমি তাদের কিছু বলতে না পারো। তুমি এখানে কোনো কুকুরের থেকেও কম নও। তুমি কি ভাবো
আমরা তোমাকে ভয় পাই? মোটেও না। রাজকন্যা কাঁদতে কাঁদতে মিনতি করে, দয়া করে এটা করো না, অনুগ্রহ করে থামো। আরেক উপপত্নী হাসতে হাসতে বলে, যত কুকুর বিড়াল আছে তারা পর্যন্ত এত ভাগ্যবান নয় যতটা আমাদের রানী। তুমি তো ইনোচদের সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ পেয়েছ, এতে তো খুশি হওয়া উচিত। রাজকন্যা কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে, তোমরা সবাই পাগল হয়ে গেছো, আমাকে এখান থেকে যেতে দাও। উত্তরে রানী বলে, না, এভাবে ছাড়া যাবে না, আগে তোর জিহ্বা কেটে ফেলো। তারা ওর জিহ্বা কেটে ফেলে। রানী এখন প্রচণ্ড রেগে গিয়ে বলে, সম্রাট কেবল আমার, শুধু আমার। ভবিষ্যতে যদি তুমি কখনো ওর কাছে যেতে চাও তবে আমার মতো নিষ্ঠুর কেউ পাবো না তুমি। রাজকন্যার রাগে ফুঁসে উঠে রানীকে ঠেলে মাটিতে ফেলে দেয়, চিৎকার করে, আমি তোমাকে মেরে ফেলবো, তোমাকে মেরে ফেলবো। তখন অন্য উপপত্নী পেছন থেকে উঠে এসে একটি ফুলদানি জোরে আছাড় দেয় রাজকন্যার মাথায়। সে মাটিতে লুটিয়ে পড়ে। এই মিথ্যেবাদিনী মেয়েটার এখানেই মরার দরকার ছিল। কিন্তু উপপত্নী লক্ষ্য করে তার শরীর একদম নিস্তব্ধ, সে মারা গেছে। তারা বলে, ওর দেহটা ইনোচদের দিয়ে ফেলে দিতে বলো। ওর দেহ নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই সামন থেকে রাজা এসে পড়ে। সম্রাট বুঝে ফেলে কিছু একটা নিশ্চয়ই গোলমাল হয়েছে, কিন্তু সব উপপত্নী আর রানী মিলে ঘটনা ঢাকার জন্য কথা ঘুরিয়ে বলতে থাকে। রানী মিষ্টি হাসি দিয়ে বলে, আপনি কি আমাকে মনে করছিলেন? সম্রাট ভ্রুকুটি করে বলে, এটা তো নিষিদ্ধ এলাকা, তাই না? তোমরা সবাই এখানে কি করতে এসেছো? তারা বলে, আমরা ইচ্ছে করে আসিনি, হঠাৎ করেই এখানে চলে এসেছিলাম। রানী বলে, আমরা তো এমনই এসেছিলাম। সম্রাট হাত তুলতে যান, কিন্তু মাঝপথে থেমে যান। রানী মিষ্টি গলায় বলে, মহারাজ, আপনি এসে গেছেন, নিশ্চয়ই আমার প্রয়োজন ছিল। আমি প্রতিদিন আপনাকে সেবা করতে পারি। সম্রাট জিজ্ঞেস করে, সেবা করতে পারো, কিন্তু এখানে এলে কেন? সে জবাব দেয়, মন চেয়েছিল আসতে, শুনেছিলাম এখানে কেউ থাকে, তাই দেখতে এসেছিলাম। সম্রাট বলে, আমি এখনো তোমার মতো মুখের রানীর সঙ্গে সময় কাটাচ্ছি। তোমার হিংসে হচ্ছে কি? ভেতরে ভেতরে তিনি ভাবে রাজকন্যা হয়তো ভেতর থেকে সবকিছু দেখছে, তাই ইচ্ছে করে আরো বেশি করে রানীর প্রশংসা করতে থাকে। বলে, হ্যাঁ, তুমি তো আমার অনেক কাছের মানুষ, তাই এখন থেকে তুমি রানীর ঘরেই থাকবে। তোমার মুখটা আমি ভীষণ ভালোবাসি, তবে দয়া করে খুব বেশি কথা বলো না। রানী হাসতে হাসতে বলে, না না সম্রাট, আমি তো খুব খুশি যে আপনি আমাকে রানীর ঘর দিচ্ছেন। সম্রাট হঠাৎ জিজ্ঞেস করে, কিন্তু এই পেছনে কে? রানী মিথ্যে বলে, একটা মেয়ে ছিল, খুব অশান্তি করছিল, আপনাকে প্রভাবিত করার চেষ্টা করছিল, তাই আমি ওকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি। সম্রাট বলে, ভালোই করেছ, এটাই তোমার কাজ, যে আমার পথে আসে তাকে সরিয়ে দাও। রানী উজ্জ্বল চোখে বলে, অবশ্যই, আপনার জন্য আমি কিছু করতেও রাজি। আর বলে, যে মেয়েটি এখানে ছিল সে খুবই নোংরা কাজ করছিল। সম্রাট বলে, ঠিক আছে, এসো, আজ আমরা একসঙ্গে খাবো। তুমি আজ ভালো কাজ করেছ, বসে পড়ো। সে সামনে বসে পড়ে। রাজা তাকে দেখে বলে, তুমি তো সত্যি আমার জন্য সবচেয়ে প্রিয়। পাশের মেয়েরা খুশিতে বলে ওঠে, সম্রাটের প্রিয় তো আমাদের বোন সুই, কেউ নয়। সুয়ের বোন বলে, সম্রাট দয়া করে খান না, ওইদিকে এত কেন তাকাচ্ছেন? রাজা ঠিক তখনই দেখে যে রাজকন্যার মুখের ওপর থেকে পর্দা সরে গেছে। তিনি বিস্ময়ে বলে, এ কে? ওপরের দাসীরা তাড়াতাড়ি তার মুখ আবার ঢেকে দেয়। সম্রাট জিজ্ঞেস করে, এ কি ওই মেয়েটি যে মারা গেছে? রানী বলে, হ্যাঁ ওই। রাজা সন্দিহান গলায় বলে, কিন্তু ওকে তো চেনা চেনা লাগছে। রানী তাড়াতাড়ি বলে, না না, আপনি মুখ খুলবেন না। রাজা বলে, ঠিক আছে, কিছু না, ওকে জ্বালিয়ে দাও। আর যোগ করেন, আমি কি করে তোমাকে দোষ দেব? আমি তো মুখ দেখিনি। তবুও তিনি মনে মনে ভাবে, রাজকন্যা, দেখছো আমি এখন তোমার মতো মুখওয়ালা এক মেয়েকে কত ভালোবাসছি। তুমি এখন হিংসে করছো না তো? কিন্তু ভেতর থেকে কোনো সাড়া আসে না, তাই রাজা ভেতরের দিকে এগিয়ে যায়। সম্রাজ্ঞী তাকে আটকে দেয়। আপনি কোথায় যাচ্ছেন? এমন প্রিয় সম্রাজ্ঞীকে একা রেখে যাবেন? সে মৃদু হেসে বলে,
আমি এখন শয়নকক্ষে যাচ্ছি, আপনিও চলুন আমার সঙ্গে। এদিকে জানা যায় যে মেয়েটিকে মারা হয়েছিল তাকে মাটির নিচে কবর দেওয়া হয়েছে। রাজা আতঙ্কে দৌড়ে ঘরে ছুটে যায়, দেখেন ঘরের সবকিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। তিনি চিৎকার করে বলে, যে মেয়েটি এখানে ছিল সে কোথায়? রানী ঠান্ডা স্বরে জবাব দেয়, কোন মেয়ে? ওই যেটি আপনাকে বিরক্ত করছিল। আমি ওকে মেরে ফেলেছি। ও আপনার যোগ্য ছিল না, আপনাকে প্রলুব্ধ করার চেষ্টা করছিল। আমার দায়িত্ব তো আপনার পথে সবাইকে সরিয়ে দেওয়া। রাজা ক্ষিপ্ত হয়ে চিৎকার করে, কোথায় ওকে কবর দিয়েছ বলো। তিনি ছুটে গিয়ে কবরখানার মাটি খোঁড়া শুরু করে। সম্রাজ্ঞী চিৎকার করে থামাতে চায়, আপনি এটা কি করছেন? আপনার এটা করা উচিত নয়। রাজা রেগে হাতের তলোয়ার তোলে, কিন্তু তাতে রাজকন্যার মুখের প্রতিচ্ছবি ফুটে উঠতেই তিনি তলোয়ার নিচে নামিয়ে ফেলে। রানী রাগে ফেটে পড়ে বলে, ওই মেয়ের জন্য রাজা এত পাগল হতে পারে না। ওর জন্য এমন কিছু করা অসম্ভব। রাজা কেবল আমার। চারপাশের উপপত্নীরা ওকে শান্ত করতে থাকে। মহারানী, দয়া করে চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। টেনশন নেবেন না। এখন তো পুরো কুনিং প্যালেস আপনার হাতে। আপনি সেখানে গিয়ে বিশ্রাম নিন, বলে এক দাসী। কিন্তু যত উপপত্নী ও সম্রাজ্ঞী ছিল সবাই দেখে যে রাজা এক মেয়েকে নিজের কক্ষে নিয়ে যাচ্ছে। তারা বিস্ময়ে বলে, এটা কি? আপনি এই নিচু মেয়েটিকে ঘরে কিভাবে আনতে পারেন? রাজা কোনো কথা না বলে তাকে নিয়ে ভেতরে চলে যায়। তিনি বলে ওঠে, তোমার কিছু হবে না, ভয় পেও না। তোমার মুখের এই দাগ কে দিয়েছে? রাজা সৈন্যদের আদেশ দেয়, এই শহরের সব চিকিৎসককে নিয়ে এসো, না হলে সবাইকে মারা হবে। এক সৈন্য বলে ওঠে, কিন্তু মহারানী তো মারা গেছে। শোনামাত্র রাজা রেগে গিয়ে সেই সৈন্যকেই হত্যা করে এবং চিৎকার করে, চিকিৎসক নিয়ে আসো। বাইরে উপপত্নী আর সম্রাজ্ঞী বলছে, কেন এত বাড়াবাড়ি? একজন মেয়ে মারা গেছে, এতে চিন্তা করার কি আছে? চিকিৎসকরা এসে পরীক্ষা করে জানায় রানী বা রাজকন্যা আর বেঁচে নেই। কোনো ওষুধ বা চিকিৎসা কাজ করছে না। রাজা কেঁদে ওঠে, না না, আমার রানী বেঁচে আছে। আমার রানী বাঁচা চাই, না হলে আমি সবাইকে মেরে ফেলবো, মৃতদেহের পাহাড় বানিয়ে দেব। চিকিৎসকরা বলে, আমরা আবার চেষ্টা করছি। বাইরে উপপত্নীরা গালগল্পে ব্যস্ত। ওই মেয়েটা কতটা কাছের ছিল রাজার, ভাবছো? হারেমে আমার জায়গা নেবে। অন্যজন বলে, না না, সেটা কখনোই সম্ভব নয়। তারা হাসে। রাজা রাগী হলেও তোমার সঙ্গে তো কখনো রাগ করতে পারে না। তুমি তো তার প্রিয়তমা। হঠাৎ রাজা পেছন দিক থেকে আসে, রেগে উন্মত্ত হয়ে, এবং যে উপপত্নী বেশি কথা বলছিল তাকে তলোয়ার দিয়ে হত্যা করে। সবাই থমকে যায়। একজন বলে, আপনি কিভাবে হত্যা করতে পারেন তাকে? ও যে মেয়েটি ছিল সে তো আপনার কাছেরও ছিল না। ও তো কেবল আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল। রাজা গর্জে ওঠে, আর একটাও কথা নয়, বলো তোমরা তার সঙ্গে কি করেছিলে? তিনি সুয়ের গলা চেপে ধরে, বল না, ওর সঙ্গে কি করেছ? সু কাঁদতে কাঁদতে বলে, আমি কিছুই করিনি। আমি মিথ্যে বলছি না। আমি শুধু আপনার অনুগ্রহ পেতে চেয়েছিলাম, তাই তার কাছে গিয়েছিলাম। রাজার আগে বলে, সে আমার রানী ছিল, এই দেশের সত্যিকারের রানী। সু তখন আঁতকে উঠে বলে ওঠে, কি রানী? আমার জানা ছিল না। সে হাঁটু গেড়ে বসে কাঁদতে কাঁদতে বলে, মাফ করে দিন মহারাজ, আমাকে মাফ করে দিন। রাজা গম্ভীর গলায় বলে, মাফ করব? কিভাবে মাফ করি? ভয়ে সু বলে, আমি একা করিনি, এরা সবাই মিলে করেছে। রাজা চিৎকার করে সৈন্যদের বলে, এই সব উপপত্নীদের ধরে মারতে শুরু করো। সৈন্যরা এগিয়ে গিয়ে প্রত্যেককে আঘাত করতে থাকে। উপপত্নীরা কাঁদতে কাঁদতে বলে, আমাদের মাফ করে দিন, আমরা সম্রাজ্ঞীর পক্ষ থেকে ক্ষমা চাইছি। রাজা তীব্র দৃষ্টিতে বলে, ক্ষমা চাইছ? কিন্তু তোমরাই তো আমার রানীর সর্বনাশ করেছিলে। তিনি এক উপপত্নীকে ধরতেই তার মুখে রাজকন্যার প্রতিচ্ছবি ভেসে ওঠে। তৎক্ষণাৎ রাজা হাত ছেড়ে দেন, স্তব্ধ হয়ে যান। ঠিক তখনই এক সৈনিক এসে জানায়, প্রিন্সেসের শরীরে যেসব পেরেক ঢোকানো হয়েছিল সেগুলো সম্রাজ্ঞীরই। রাজা ক্রুদ্ধ চোখে সম্রাজ্ঞীর দিকে তাকিয়ে বলে, তুমি জানো পেরেক দেহে ঢোকালে কতটা যন্ত্রণা হয়? সম্রাজ্ঞী কাঁদতে কাঁদতে বলে, আমি জানি,
আমি ভুল করেছি, মাফ করে দিন। রাজা বলে, ভুল করেছ? দেখি কেমন লাগে। বলেই তিনি তলোয়ার দিয়ে তার পেটে আঘাত করে। সম্রাজ্ঞী চিৎকার করে ওঠে, মহারাজ দয়া করুন, আমার ওপর এমন করবেন না, দয়া করে থামুন। সে কান্নায় বলে, সব এই দুইজন উপপত্নীর কারণে হয়েছে। ওরা রাজকন্যাকে খুব অপমান করেছিল, তাদের কথায় আমি ওটা করেছি। দুজন উপপত্নী তখন চিৎকার করে বলে, এই মিথ্যে বলছে, ও তো প্রিন্সেসের ওপর আরও বীভৎস ব্যবহার করেছিল। একথা শুনে সম্রাজ্ঞী ক্রোধে দুজনকে লাথি মেরে ফেলে দেয়। চিৎকার করে বলে, চুপ, তোমাদের মুখ বন্ধ করো, কিছুই ঘটেনি। রাজা গর্জে বলে, কি ঘটেছিল? সত্যি বলো, কি হয়েছিল? দুজন উপপত্নী তখন কেঁদে কেঁদে বলে ওঠে, সম্রাজ্ঞী দায়ী। ওই রানীকে ওই অবস্থায় নিয়ে গিয়েছিল, প্রচণ্ড অত্যাচার করেছিল। রাজা ক্রোধে চিৎকার করে, কি বললে? আবার বলো। হঠাৎ রাজা মনে করেন তিনি সবসময় রাজকন্যার কাছে যেতেন, কিন্তু সে কখনো তাকে গ্রহণ করেনি। রাজা চেয়েছিলেন যতদিন না রাজকন্যা স্বতঃস্ফূর্তভাবে তাকে মেনে নেয়, ততদিন তিনি তাকে স্পর্শ করবেন না। রাজা তখন নিজের প্রতিজ্ঞা স্মরণ করে আরও বেশি রাগান্বিত ও বেদনায় ভরে ওঠে। রাজা প্রতিজ্ঞা করে, আমি আর কোনো মেয়েকে ছোব না, শুধু আমার প্রিন্সেস ছাড়া কেউ আমার জীবনে আসবে না। ঠিক তখনই এক মেয়ে আসে, যাকে রাজকন্যার মতো দেখায়। রাজা বলে, ভালো, ওকে এনে প্রিন্সেসকে জ্বালিয়ে দাও, দেখে নি। কিন্তু রাজার রাগ আরও বেড়ে যায়। তিনি সেই দাসীর গলা কেটে ফেলে এবং চিৎকার করে বলে, এখন বলো সম্রাজ্ঞী, কি ঘটেছিল আসলে? রাজা এখন ভীষণ কষ্টে প্রিন্সেসের সঙ্গে এমন অন্যায় হয়েছে ভেবে তিনি ভেতরে ভেতরে ভেঙে পড়ে। তিনি বলে, এবার এই সম্রাজ্ঞীর সঙ্গেও একই আচরণ করো, ওর পোশাক খুলে ফেলো। ওর পোশাক খুলে নেওয়া হয়, আর রাজার আদেশে যারা আগে অত্যাচারে জড়িত ছিল সেই খোজাদেরও রাজা হত্যা করে। চিৎকার করে বলে, তোমরা আমার প্রিন্সেসের সঙ্গে যা করেছ, আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো একে একে। ভয়ে সম্রাজ্ঞী কাঁদতে কাঁদতে বলে, মহারাজ আমাকে মাফ করুন, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন। হঠাৎ সে বলে, আমি গর্ভবতী। রাজা অবাক হয়ে বলে, গর্ভবতী? কিন্তু আমি তো তোমাকে কখনো স্পর্শ করিনি, তাহলে তুমি গর্ভবতী কি করে? সম্রাজ্ঞী জোর দিয়ে বলে, আমি সত্যি বলছি, আমি গর্ভবতী, আমি নির্দোষ। রাজা তীব্র গলায় বলে, বিষ খাও। তুমি কি ভাবছ সন্তান হলে তোমাকে রক্ষা করব? কখনো না, তোমাকে মরতে হবে। এই সময় রাজার মা আসে। তিনি রাজার সৎ মা এবং আগে থেকেই সম্রাজ্ঞীকে বাঁচানোর জন্য সৈন্য পাঠিয়েছিলেন। তিনি বলেন, সম্রাজ্ঞীকে রক্ষা করে নিয়ে এসো, যে করেই হোক। সম্রাজ্ঞী দৌড়ে এসে মায়ের পায়ে ধরে বলে, মা আমাকে বাঁচিয়ে নিন, দয়া করে আমাকে বাঁচান। সৎ মা রেগে বলে, এই তোমার স্ত্রী তোমার সন্তানের মা হতে চলেছে, তুমি এর সঙ্গে খারাপ ব্যবহার করতে পারো না। এটাকেই তো তুমি নিজের হাতে বেছে নিয়েছিলে। রাজা ঠান্ডা গলায় বলে, মা আপনি আমাকে বোঝানোর চেষ্টা করবেন না, আমি তাকে কখনোই স্ত্রী হিসেবে গ্রহণ করব না। সৎ মা চটে যান, বলেন, তোমাকে করতেই হবে, এই মেয়েটি তোমাকে উত্তরাধিকার দিতে পারবে। রাজা বলে, উত্তরাধিকার? কিন্তু এই সন্তান তো আমার নয়। এ মেয়েটি আমাকে প্রতারিত করেছে, এই গর্ভধারণটাই মিথ্যে। রাজা আদেশ দেন, চিকিৎসককে ডাকো। চিকিৎসক এসে পরীক্ষা করে বলে, এই মহিলা সত্যি গর্ভবতী। রাজা স্তম্ভিত, কিন্তু আমি তো কখনো ওকে ছুঁইনি, তাহলে গর্ভবতী হলো কি করে? এক উপপত্নী বলে, সে 1 মাসের গর্ভবতী, আপনাদের উচিত তার যত্ন নেওয়া। চিকিৎসক বলে, না না, সে 3 মাসের গর্ভবতী। রাজা বিস্ময়ে চিৎকার করে, কি 3 মাস? এবার আসল সত্য প্রকাশ পায়। সম্রাজ্ঞী অন্য কারো সঙ্গে সম্পর্কে ছিল এবং এখন সেই সন্তানের দায় সম্রাটের ওপর চাপাচ্ছে। সম্রাজ্ঞী রেগে চিৎকার করে বলে, তুমি মিথ্যে বলছো চিকিৎসক, এই সন্তান 3 মাসের নয়। চিকিৎসক হাঁটু গেড়ে বলে, না মহারানী, এটা সত্যি, আমি 25 বছরের অভিজ্ঞতা নিয়ে বলছি, সন্তান সত্যি 3 মাসের। সম্রাজ্ঞী কান্নায় ভেঙে বলে, যাই হোক না কেন, এই সন্তান তোমারই। রাজা ঠান্ডা কিন্তু কঠিন গলায় বলে, সন্তান যদি আমার না হয় তাহলে নয়,
আমি কখনো এটিকে গ্রহণ করব না। আমার তো জানা আছে তোমাকেই মা আমার কাছে পাঠিয়েছিলেন আমার গোপন তথ্য জানার জন্য, তাই তো? এতে বোঝা যায় রাজার সৎ মা রাজ্যের খবর জানার জন্যই সম্রাজ্ঞীকে পাঠিয়েছিল। কিন্তু ওই ষড়যন্ত্রেই রাজার পতন ঘটানো হয়েছিল, কারণ রাজা অন্য রাজকন্যার প্রেমে পড়েছিল আর সেটা তার মা মেনে নিতে পারেনি। এই সুযোগে সম্রাজ্ঞীও নিজের সুবিধা করে নেয়, কারণ রাজা তাকে আর স্পর্শ করতেন না। তাই সে তার প্রেমিককে গোপনে প্রাসাদে ডেকে আনে। সেই রাতেই তার সঙ্গে সম্পর্ক স্থাপন করে এবং গর্ভবতী হয়। রাজা গর্জে ওঠে, দেখলে তো, এখন সব সত্যি বেরিয়ে এসেছে। আর কত গোপন কথা আছে, সবই প্রকাশ পাবে। তখন এক সৈনিক এসে জানায় যে সম্রাজ্ঞীর আদেশেই সেই সম্রাজ্ঞী গর্ভবতী হয়েছিল। যে যুবকের সঙ্গে সে রাত কাটিয়েছিল তাকেও ধরা হয়। সেই যুবক কাঁপা গলায় বলে, আমাকে ক্ষমা করুন মহারাজ, আমি যা করেছি সম্রাজ্ঞীর আদেশেই করেছি। ওই আমাকে বাধ্য করেছিল যাতে সবাই বিশ্বাস করে ও সম্রাটের সন্তান সম্ভবা। সম্রাজ্ঞী চেঁচিয়ে বলে, সব মিথ্যে, আমি কিছু করিনি। এটা শুনে রাজা এতটাই রেগে যান যে নিজের সৎ মাকেই হত্যা করে ফেলে। তিনি চিৎকার করে বলে, তুমি কি ভেবেছিলে আমি তোমার মুখের দিকে তাকিয়ে থাকব? আর এই সম্রাজ্ঞীকে একে আজকেই মরতে হবে। রাজা বলে, তুমি যতই সুন্দর হও না কেন, আমি তোমাকে জীবিত রাখব না। তিনি এগিয়ে গিয়ে নিজের হাতে তার গলা টিপে দেন। সম্রাজ্ঞী সেখানেই মারা যায়। রাজা পাগলের মতো বলে, আমি কাউকে ছাড়ব না। আমার প্রিন্সেস যদি বাঁচে না তবে কাউকে বাঁচতে দেব না। শহরের সব চিকিৎসকদের ডেকে পাঠানো হয়, কিন্তু কেউই প্রিন্সেসকে বাঁচাতে পারে না। রাজা রাগে চিৎকার করে বলে, সবাইকে মেরে ফেলো। তিনি পাগলের মতো হয়ে যান। এখন তার চোখে শুধু রক্ত আর প্রতিশোধ। তিনি প্রিন্সেসের দেহের পাশে গিয়ে বলে, আমি ভেবেছিলাম তোমাকে রক্ষা করব, কিন্তু আমি নিজেই মৃত্যুর যোগ্য। আমি মারা গেলে সব ঠিক হয়ে যাবে। সৈনিক ভীত গলায় বলে, মহারাজ, মহারাজ, অনুগ্রহ করে এমন কথা বলবেন না, আপনি মরতে পারেন না। রাজা বলে, আমি কারো ক্ষতি করতে চাই না, এখান থেকে চলে যাও। সৈনিক বলে, আমি যাব না, এটা আমার কর্তব্য। রাজা রেগে বলে, যাও না, তাহলে মরো। আর মুহূর্তেই তাকে হত্যা করে। তারপর রাজা প্রিন্সেসের পাশে যায়, ধীরে ধীরে ফিসফিস করে বলে, আমাকে ক্ষমা করো। তিনি নিজের তলোয়ার বের করে আত্মহত্যা করতে যান। ঠিক তখনই প্রিন্সেসের হাত নড়ে ওঠে। রাজা ছটফটিয়ে বলে, তুমি বেঁচে আছো? ঘরের ভেতর আগুন ধরে যায়। রাজা ওকে কোলে তুলে বাইরে নিয়ে আসে, কিন্তু তার নিঃশ্বাস তখনও বন্ধ ছিল। তখন সম্রাজ্ঞীর অনুগত সৈন্যরা আসে এবং বলে, এইখানেই তোমাদের মৃত্যু হবে। আর প্রিন্সেসকেও মারতে চায়, কিন্তু রাজা গর্জে ওঠে, কেউ প্রিন্সেসকে ছোবে না। মারাত্মক যুদ্ধ শুরু হয়। রাজার তলোয়ার কেড়ে নেওয়া হয়। ঠিক তখনই প্রিন্সেসের জ্ঞান ফিরে আসে। জানা যায় যখন রাজা তার মা বাবাকে হত্যা করেছিল তখন সে আত্মহত্যা করতে চেয়েছিল, কিন্তু তার হাত থেকে পড়ে যাওয়া একটি ছোট বাক্সে এমন এক ওষুধ ছিল যা খেলে শরীরে শ্বাস বন্ধ হয়ে যায়, কিন্তু মানুষ মারা যায় না। রাজপ্রাসাদের লোকজন যখন তাকে অত্যাচার করছিল তখন সে সেই ওষুধ খেয়ে নিয়েছিল, তাই তার শ্বাস বন্ধ ছিল, কিন্তু সে তখনও জীবিত ছিল। এখন সে ধীরে ধীরে উঠে নিজের পোশাক খুলে রাজাকে লক্ষ্য করে বলে, তোমাকে এত সহজে মরতে দেব না, তোমাকে ধীরে ধীরে যন্ত্রণায় জ্বালিয়ে মারব। তারপর সে সেখান থেকে চলে যায়। সে রাজাকে অচেতন অবস্থায় টেনে নিয়ে যায়। রাজা জ্ঞান ফিরে পেয়ে বলে, আমি কি মরেছি? মরার পর আমরা একসঙ্গে থাকবো কি? প্রিন্সেস ঠান্ডা গলায় বলে, না, তুমি মরোনি। আমি এত ভালো চিকিৎসক হলে নিজে মরতাম কিভাবে? কিন্তু মুহূর্তের মধ্যে সে রাজাকে বিষ খাইয়ে দেয়। বলে, এবার তুমি প্রতি মুহূর্তে জীবনের জন্য ভিক্ষা চাইবে, যেভাবে আমি একদিন তোমার কাছে আমার মা বাবার জন্য ভিক্ষা চেয়েছিলাম। রাজা কাঁদতে কাঁদতে বলে, দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি তো সব তোমার জন্যই করেছিলাম। প্রিন্সেস হেসে বলে, আমার জন্য? সত্যি? সে একটি বোতল দেখিয়ে বলে, এটাই প্রতিষেধক, যদি পারো তাহলে ধরো, বেঁচে যাও। রাজা কাঁদো গলায় বলে,
আমি শুধু তোমার সঙ্গে থাকতে চাই প্লিজ। রাজকন্যা ধীরে বলে, আমি এমন নিষ্ঠুর মানুষের সঙ্গে থাকতে পারবো না, যার চোখে নিজের ইচ্ছা ছাড়া কিছুই দেখা যায় না। সে চলে যায়। রাজা কষ্টে হাত বাড়িয়ে প্রতিষেধকের বোতল ধরে, কিন্তু ঠিক পরক্ষণেই তার নিঃশ্বাস থেমে যায়। আর এভাবেই আমাদের আজকের ড্রামাটি শেষ হয়ে যায়।